অ্যাসাইনমেন্টে আপনাদের কোনো কোশ্চেন ছিল কি? আচ্ছা, মানে যেটা বলতে চাচ্ছি, আমাদের প্র্যাকটিক্যাল ফিল্ডে অনেক সময় এরকম হতে পারে যে বিভিন্ন টাইপের সেকশন একসাথে কানেক্টেড অবস্থায় থাকতে পারে। ঠিক আছে, বিভিন্ন টাইপের সেকশন যদি একসাথে কানেক্টেড অবস্থায় থাকে, তখন আমাদের এটাকে বলা হচ্ছে কম্পোজিট সেকশন। কম্পোজিট এবং ভেরিয়েবল, এক একটা সেকশন এক এক রকম। যেমন ধরেন সার্কেল, একটা স্কোয়ার, আবার একটা ট্রাপিজয়েডাল ক্লোজ থিন ওয়াল আছে। সো একটা সার্কুলার সেকশন, একটা রেক্টেঙ্গুলার সেকশন, আর একটা ক্লোজড থিন ওয়াল সেকশন, তিন ধরনের ভেরিয়েবল যদি থাকে, তাহলে এটা কিভাবে সলভ করতে হবে এটা এখানে সলভ করা আছে। এবং এটার ক্ষেত্রে একটা কন্ডিশন হচ্ছে, এই যে যে টরশনটা আসবে সেই টরশনটা প্রত্যেকেরই পোলার মোমেন্ট অফ ইনার্শিয়া যে সেটার রেসপেক্টে ভাগ। এখানে এই প্রবলেমটা সলভ করা আছে, আমি বলবো এটা আপনারা দেখবেন, দেখে প্রবলেম হলে আমাকে জানাবেন। তবে এত কমপ্লিকেটেড কোশ্চেন আমি পরীক্ষায় দিব না। পরীক্ষায় সহজ কোশ্চেনই দিব, কিন্তু রোল ওয়াইজ ভেরিয়েশন থাকবে, এক একজনের এক এক রকম কোশ্চেন থাকবে। যাই হোক, আমরা যদি পারেন, আপনাদের অ্যাসাইনমেন্টে কি কি দিলাম? অ্যাসাইনমেন্টে যেগুলোই দিলাম, এখান থেকে এটা দিলাম।
in আমরা আজকে যে টপিকটা পড়বো সেটা হচ্ছে কম্বিনেশন অফ শিয়ার স্ট্রেসেস অফ হেলিক্যাল স্প্রিং। স্প্রিং কিভাবে কাজ করে এই ব্যাপারটা যদি আমরা বুঝতে চাই, তাহলে স্প্রিং এর যে স্টিফনেস থাকে এবং তার উপরে যে লোড অ্যাপ্লাই করলে তার ভিতরে ইন্টারনাল ফিলিংসটা কেমন হয়, কি রকমের স্ট্রেস তার মধ্যে আসে, এই জিনিসগুলো যদি আমরা চিন্তা করি তাহলে আমরা বুঝতে পারবো যে স্প্রিং আসলে আমাদেরকে কিভাবে সাসপেনশন দেয়। তো শুরু করি। এটা একটা স্প্রিং, আহ ঘুরে ঘুরে আসতেছে, এদিক থেকে ঘুরে 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 নামতেছে। তো স্প্রিং এর উপর তো দুই দিক থেকেই চাপ দেয়া হয়, তাই না? কিছু কিছু ক্ষেত্রে হয়তো টানও দেওয়া হয়। স্প্রিং এ আসলে টেনশন কম্প্রেশন দুই ধরনের লোডই আসতে পারে, ঠিক আছে? তবে আমাদের ডে টু ডে লাইফে সবচেয়ে বেশি ইউজ হয় স্প্রিং এ কম্প্রেসিভ লোড আসে, ঠিক আছে? কিছু স্পেশাল কেসে টেনজাইল লোড আসতে পারে। একই কথা, আম, তার ইন্টারনাল ফিলিংস এর তেমন কোনো চেঞ্জ হয় না। তো যে কিভাবে কাজ করে আমরা যদি একটু দেখি, ধরেন এই যে স্প্রিংটা উপরে এখানে শেষ, নিচে এখানে শেষ। তো আমরা যখন কম্প্রেসিভ ফোর্স দিচ্ছি তখন উপর থেকে নিচ থেকে তো একই ধরনের লোড তার উপর পড়তেছে, তাই না? আচ্ছা, তো এখন এই স্প্রিং এর স্ট্রাকচারটা মূলত কি রকম এটা যদি আমরা চিন্তা করি। স্প্রিং একটা ম্যাটেরিয়াল দিয়ে, বিশেষ করে ধরেন স্টিল দিয়ে বানানো হয় বেশিরভাগ ক্ষেত্রে। তো স্টিল দিয়ে যখন বানানো হয়, স্টিলের যেই মেম্বারটা থাকে, যেই যেই মেম্বার গুলো ঘুরে ঘুরে আসে, তার একটা রেডিয়াস থাকে। সেই রেডিয়াসটাকে বলছি আমরা স্মল আর, ঠিক আছে? আর তার ডায়ামিটারকে বলছি স্মল ডি। ওকে, এই যে ক্রস সেকশনটা। এবং স্প্রিং যে একটা সার্কুলার ওয়েতে ঘুরে 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 আসে, যেই সার্কেল বরাবর সে ঘুরে আসে, সেই পুরা বড় সার্কেলটা, সেটার যে রেডিয়াস সেটাকে আমরা বলছি ক্যাপিটাল আর। বিষয়টা এরকম যে স্প্রিং এর এই মাঝখান থেকে এই একদম আউটার পর্যন্ত, আর ওই যে আহ, তার যে সেকশনের রেডিয়াস সেটা পর্যন্ত আর কি, মানে সেকশনের সেন্টার পর্যন্ত, একদম আউটার ফাইবার পর্যন্ত না, তার ক্রস সেকশনের সেন্টার পর্যন্ত, ঠিক আছে? আপনাদের কি 3D দেখাতে হবে? 2D দেখতে অসুবিধা হচ্ছে? না স্যার, আসসালাম। বুঝতে পারছি কি, সমস্যা নেই স্যার। তো স্যার এখানে যদি আমার ওই ব্যাসার্ধ, অর্থাৎ ওই স্প্রিং এর টোটাল ব্যাসার্ধ যদি আর হয়ে থাকে, তাহলে স্যার এই ছোট হাতের যে আরটা, স্মল যে আরটা, ডি ইকুয়াল টু 2 আর ডি কি স্যার আমার ওই ইস্পাতের যে আমার রডটা যদি বলি, আমি রড টাইপের রডের কি ডায়া, জি জি। আর এই রডের যে ডায়ার ক্রস ব্যাসার্ধ হচ্ছে সেকশনের আমার ডায়ামিটার, জি, স্মল আর, ঠিক আছে? জি স্যার। মেম্বার লেভেলে যদি আপনি চিন্তা করেন, তার ক্রস সেকশনটা হচ্ছে একটা যদি সার্কুলার সেকশনই হয় স্প্রিং এর ক্ষেত্রে, তো সার্কুলার সেকশনের যে সার্কেলটা ক্রস সেকশন, সেটা রেডিয়াস হচ্ছে স্মল আর ডায়ামিটার হচ্ছে স্মল ডি। এবং স্প্রিং যে থ্রি ডাইমেনশনাল একটা শেপ, তো স্প্রিং এর একদম এই মাঝখানের থেকে, বা স্প্রিং যেই সার্কুলার ওয়েতে, আপনি যদি টপ ভিউ দেখেন তাহলে টপ ভিউটা এরকম হবে না, যে স্প্রিং এর টপ ভিউ। আচ্ছা, আপনারা তো দেখতে পাচ্ছেন না।
স্যার এক কথা স্যার আমরা ওই এই যে পাইলের যে স্পাইরাল যে রডটা করি একদম সেম ওই স্পাইরালটার টোটাল ডায়া হচ্ছে আমার ওই ডায়া, আপনার যদি ব্যাসার্ধটা ধরি তাহলে হচ্ছে স্মল আর, তাই না? জি, আচ্ছা, আমরা যদি স্প্রিংটার টপ ভিউ দেখি তাহলে তো এরকম একটা সার্কেল পাবো, তাই না? মানে একটা সার্কুলার হলো সার্কেল চিন্তা করতে পারবেন। তো এই যে এই বড় যে সার্কুলার ওয়েতে স্প্রিংটা হচ্ছে ঘুরে ঘুরে উপর থেকে নিচের দিকে নেমে যাচ্ছে, এই সার্কেলটার যে ডায়ামিটার, আউটার ডায়ামিটার এটা একটা, আরেকটা হচ্ছে ইনার ডায়ামিটার। তো এগুলা নিয়ে আমাদের আসলে কনসার্ন না, আমাদের কনসার্ন হচ্ছে এই যে তার যে টপ ভিউ সেটার যে সেন্টার, এই সেন্টার থেকে ম্যাটেরিয়াল লেভেলের যে ক্রস সেকশন তার সেন্টার পর্যন্ত যে ডিস্টেন্সটা, সেটা হচ্ছে আমাদের ক্যাপিটাল আর। বিষয়টা এরকম, এই যে স্প্রিং এর একদম মাঝখানে যে সেন্টারটা আছে, এই সেন্টার থেকে ম্যাটেরিয়ালের যে, মানে আপনি যদি যে রড চিন্তা করেন, ওই রডের যে সেন্টার সেই পর্যন্ত এটাকে বলা হচ্ছে ক্যাপিটাল আর। ঠিক আছে? তো স্যার ক্লিয়ার না স্যার। clear হবে। স্যার আমাদেরকে স্যার পাইলের গোলাপের আর আসতে থাকবে স্যার। স্পাইলার, স্যার আমাদেরকে পাইলের স্পাইলার রড দিয়ে বুঝান তাহলে বুঝতে সুবিধা হবে। আর যেমন আমরা একটা যদি স্পাইরালটাকে কাউন্ট করি 10 মিলিমিটার রড দিয়ে স্পাইরাল বানাই, অর্থাৎ স্পাইরালের সেন্টার থেকে আমার 10 মিলিমিটার রোডের সেন্টার অর্থাৎ 5 মিলি, এটা হচ্ছে আমার ক্যাপিটাল আর। আর 10 মিলিমিটার রোডের মিড পয়েন্ট থেকে ডায়ার অর্ধেক হচ্ছে আমার স্মল আর। আচ্ছা, এটা ধরেন একটা স্প্রিং এর টপ ভিউ, এটা বুঝতে তো অসুবিধা নেই। জি স্যার। এটা একটা স্প্রিং এর টপ ভিউ, আমরা চিন্তা করছি এখান থেকে এটার সেন্টার পর্যন্ত। স্যার এটা কি সেটা আর ব্রদর স্যার, ব্রদর আর। যে আমরা চিন্তা করছি আমাদের স্প্রিংটার যে সেন্টার, পুরা ওভারঅল ফুল বডিটা যদি চিন্তা করি, ফুল স্প্রিং এর বডিটা, এটার সেন্টার হচ্ছে এটা। ঠিক আছে? এখান থেকে আমাদের স্প্রিং এর যে রড, ওই রডের সেন্টার পর্যন্ত যে ডিস্টেন্স সেটা হচ্ছে ক্যাপিটাল। ঠিক আছে? ক্লিয়ার? বুঝতে পেরেছেন ঘটনা? স্যার কিসের? আচ্ছা, এই হচ্ছে ব্যাপার। এখন আমরা যদি ইন্টারনাল ফিলিংস চিন্তা করি, এখানে দুই ধরনের ঘটনা ঘটে। স্প্রিং এর উপর যখন আমরা লোড দেই, ওই উপর থেকে আর নিচ থেকে যখন সেম পরিমাণ লোড আসে বা কম্প্রেসিভ কোনো লোড আসে, তখন স্প্রিং কি একটু চেপে যায় না? একটু চেপে তার হাইটটা একটু কমে যায়, যে টোটাল হাইটটা একটু কমে যায়, তাই না? আর যদি টেনশন দেই তাহলে হয়তো তার যে এই যে এইখান থেকে এই পর্যন্ত যে টোটাল হাইট সেটা হয়তো একটু বাড়বে, এরকম হবে না? আচ্ছা, জি ওটাকে স্যার। আমরা বলছি ডিফ্লেকশন, স্প্রিং এর ডিফ্লেকশন। আর স্প্রিং এর ভিতরে ইন্টারনাল ফিলিংসটা কেমন হচ্ছে, আপনি যদি চিন্তা করেন একটু, স্প্রিংটা যখন উপর থেকে নিচের দিকে একটু ডিফ্লেক্টেড হয়ে নিচের দিকে চেপে যাচ্ছে, তখন কি স্প্রিং এর ভিতরে যে রড লেভেলে কি টরশন হচ্ছে আপনাদের মনে হয়? একটু মোচড় খাচ্ছে বলে মনে হয়? একটু
চিন্তা করে বলেন তো টর্শন হয় কিনা। জি স্যার, টর্শনটা লোড দিচ্ছি উপর থেকে নিচের দিকে লোড দিচ্ছি, স্প্রিংটা হচ্ছে একটু চেপে যাচ্ছে, চুপসে যাচ্ছে, তার হাইটটা একটু কমে যাচ্ছে, ডিফ্লেকশন হচ্ছে। পাশাপাশি রড লেভেলে সে কি একটু মোচড় খেয়ে যাচ্ছে। রড লেভেলে সে আসলে একটু মোচড় খেয়ে যাচ্ছে। আবার আরেকটা ঘটনা ঘটছে যে উপর থেকে নিচ থেকে যখন ওই ডিরেক্ট লোড অ্যাপ্লাই করা হচ্ছে, তখন এই স্প্রিং এর একটা ডিরেক্ট শেয়ারও হচ্ছে। স্প্রিং এর ম্যাটেরিয়াল গুলোর উপরে যখন উপর থেকে আর নিচ থেকে আমরা লোড অ্যাপ্লাই করতেছি, তখন একটা ডাইরেক্ট শেয়ারও কিন্তু আমরা পাচ্ছি। আমরা ডাইরেক্ট শেয়ারের ব্যাপারে গত লেকচারে আলোচনা করেছিলাম, তাই না? তো ডাইরেক্ট শেয়ার পাচ্ছি। এখানে স্প্রিং এর যে ইন্টারনাল ফিলিং, সে তার উপরে যে লোড চাপানো হচ্ছে, সে ইন্টারনালি কেমন ফিল করতেছে, কিরকম স্ট্রেস হচ্ছে। এটা আসলে দুই ধরনের স্ট্রেস হচ্ছে, একটা হচ্ছে ডাইরেক্ট শিয়ার স্ট্রেস, আর একটা হচ্ছে টরশনাল শিয়ার স্ট্রেস। তার এই ক্রস সেকশনের মধ্যে ডাইরেক্ট শিয়ার স্ট্রেসটা পড়তেছে উপর থেকে নিচ থেকে যে কম্প্রেসিভ লোড দেওয়া হচ্ছে ওই লোডের জন্য। আর আরেকটা যেই শেয়ার আসতেছে, এটা হচ্ছে সে যখন চুপসে যাচ্ছে, তার যখন লেন্থটা একটু কমে যাচ্ছে, মানে হাইট একদম উপর থেকে নিচ পর্যন্ত টোটাল এই জায়গাটা যে ডিফ্লেকশন হচ্ছে, তখন এই মেম্বার লেভেলে পুরা প্রত্যেকটা রডের জায়গায় আপনি যদি একটু চোখ বন্ধ করে চিন্তা করেন, তখন বুঝতে পারবেন যে তার একটু মোচড় হয়ে যাচ্ছে। তার এই রড লেভেলে সে একটু মোচড় খেয়ে যাচ্ছে, মানে টর্শন হচ্ছে। সো এই টর্শনাল শিয়ার স্ট্রেস হচ্ছে। এখন এই টর্শনের ভ্যালুটা কত? ডাইরেক্ট শিয়ারের জন্য আমাদের কি লাগে? লোড বাই ক্রস সেকশনাল এরিয়া। তো লোড তো আমরা উপর থেকে নিচ থেকে একটা দিচ্ছি, তো লোড বাই ক্রস সেকশনাল এরিয়া আমরা পেয়ে যাচ্ছি খুব ইজিলি। টর্শনটা কিভাবে আমরা বের করব? টর্শনটা হচ্ছে আমাদের, এখন টর্শনটা আমরা চিন্তা করতেছি এই ক্রস সেকশন লেভেলে, তাই না? ওই ক্রস সেকশন লেভেলের জন্য এখানে যদি আমি চিন্তা করি তার এক্সিস অফ রোটেশন, এখানে তার এক্সিস অফ রোটেশন থেকে লোড কত দূরে অ্যাপ্লাই করা হচ্ছে, সেইটা হচ্ছে তার টর্শন। ঠিক আছে? সো তার টর্শনটা মূলত এই লোড এবং তার এই এক্সিস অফ রোটেশনের পর্যন্ত যে ডিস্টেন্স, সেইটা হচ্ছে তার টর্শন। যে পি ইকুয়াল টু পি ইন্টু আর। তাহলে টর্শনটা চিন্তা করতেছি তার ক্রস সেকশন লেভেলে। ক্রস সেকশন কিন্তু এখানে আছে। যে তার ক্রস সেকশন কোথায় আছে? ক্রস সেকশন আছে ধরেন যে এই বরাবর এখানে কোথাও। আর লোড অ্যাপ্লাই করা হচ্ছে কোথায়? এই পুরা মানে যে ক্রস সেকশনটা, সেটার উপরে ওভারঅল অ্যাপ্লাই করা হচ্ছে। তার মানে এই টোটাল লোডের যে রেজাল্টেন্ট, এটা আসলে কাজ করবে এই সেন্টার, এই পয়েন্ট। So, এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত যে ডিস্টেন্স, মানে ক্যাপিটাল আর, এইটাই হচ্ছে আমাদের মোমেন্ট আর্ম। মানে এই ক্রস সেকশন লেভেলে যে টর্শনটা হচ্ছে, সেই টর্শনের জন্য যে রোটেশন হচ্ছে, এই মানে ওই এক্সিস অফ রোটেশন থেকে আমাদের যেই পয়েন্টে লোড অ্যাপ্লাই করা হচ্ছে, সেই পয়েন্ট পর্যন্ত ডিস্টেন্সটাই হচ্ছে মোমেন্ট আর্ম, মানে ক্যাপিটাল আর। সো আমাদের টর্শনটা হচ্ছে লোড ইনটু ডিস্টেন্স। ঠিক আছে, বুঝে গেল? টর্শনটা লোড ইনটু ডিস্টেন্স, পি ইনটু ক্যাপিটাল আর, এটা হচ্ছে টর্শন। সো আমরা লোড পেয়ে গেলাম। এখন আমরা যদি টর্শনাল স্ট্রেস দেখি, টর্শনাল স্ট্রেস আমরা যেহেতু টর্শন পেয়ে গেছি, এখন এটা একটা সার্কুলার সেকশন। সার্কুলার সেকশনের জন্য আমাদের যে টর্শনাল শিয়ার, এটা আমরা কত পড়েছিলাম একদম প্রথম লেকচার? সার্কুলার সেকশনের জন্য আমাদের টর্শনাল শিয়ার টাউ ম্যাক্স কত ছিল? টিসি বাই জে। এখানে সি এর ভ্যালুটা ছিল এই সার্কুলার সেকশনের সেন্টার থেকে কত দূর পর্যন্ত আমি নিতে চাচ্ছি, কোথায় ইয়া করতে চাচ্ছি, স্ট্রেস ক্যালকুলেট করতে চাচ্ছি, সেটার ডিস্টেন্স। তো আমরা যদি ম্যাক্সিমাম শিয়ার স্ট্রেস বের করতে চাই, তাহলে তো আমাকে ম্যাক্সিমাম ডিস্টেন্স নিতে হচ্ছে, মানে
এই সার্কুলার ক্রস সেকশনের যে রেডিয়াস ওইটাই হচ্ছে মূলত সি, তাই না? টিসি বাই জে যেটা ছিল, সো এখানে আমরা সিটাকে আর বলতে পারি। ওকে, সো আমাদের এই স্প্রিং এর ভিতরে যে টরশনাল শিয়ার আসতেছে এবং ডাইরেক্ট শিয়ার আসতেছে, দুইটা শিয়ার স্ট্রেস আমরা পাচ্ছি। ওই দুইটা শিয়ার স্ট্রেস কে যোগ করলে আমরা মূলত স্প্রিং এর যে টাউ ম্যাক্স এটা পাবো, মানে টোটাল যে ম্যাক্সিমাম শিয়ার স্ট্রেস পাচ্ছি সেটা পাবো। আমরা দুটাকে যোগ করতে হবে, একটা হচ্ছে টাউ ডিরেক্ট মানে ডিরেক্ট শিয়ার স্ট্রেস, আর একটা হচ্ছে টাউ টরশন মানে টরশনাল শিয়ার স্ট্রেস। ওকে, সো ডিরেক্ট শিয়ার স্ট্রেস এর ভ্যালু কি, স্ট্রেস এর ফর্মুলা কি, লোড বাই এরিয়া। লোড হচ্ছে পি, এরিয়া হচ্ছে ওই ছোট্ট ক্রস সেকশনাল এরিয়াটা। স্যার টাউ ঠিক আছে, ডিরেক্ট প্লাস টাউ টরশনাল দুইটা প্লাস করতেছি কারণ দুইটা স্ট্রেসই এইখানে একই সাথে কাজ করতেছে। টরশনাল শিয়ার স্ট্রেসও হচ্ছে, আবার ডিরেক্ট শিয়ার স্ট্রেসও হচ্ছে, দুইটাই একই সাথে কাজ করতেছে। সো আমরা আলাদা আলাদা ভাবে ক্যালকুলেট করে যোগ করে দিলেই মূলত তার ইন্টারনাল ফিলিংসটা আমরা বুঝতে পারবো। বুঝেছেন ঘটনা? তো এই জন্য আমরা ডিরেক্ট শিয়ার স্ট্রেস এর ভ্যালু যেটা পি বাই এ, এই এটা হচ্ছে এই যে ছোট্ট রডের ক্রস সেকশনটা, ঠিক আছে? এবং আমাদের টি আর বাই জে এটা হচ্ছে আমাদের টরশনাল শিয়ার স্ট্রেস। ক্লিয়ার? আর কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন। কারো কোনো কোশ্চেন? স্যার এখানে একটা ওকে, প্রশ্ন ছিল, স্যার, ওই আমাদের যে বল। স্মল আরটা জে এর পরিবর্তে কি স্মল আর ইউজ করতেছি? না, সি এর পরিবর্তে স্মল আরটা মূলত হচ্ছে আমাদের, আমরা যখন সার্কুলার সেকশনের জন্য টরশনাল শিয়ার স্ট্রেস করেছিলাম তখন আমরা এটা দেখেছিলাম টি সি বাই জি। এখানে সি এর ভ্যালুটা কি ছিল, এই যে রেডিয়াস সেন্টার থেকে আউটার আউটার ফাইবার পর্যন্ত জি স্যার, ওই রেডিয়াস, ওই জায়গাটা বুঝছি। এখানে স্যার ওই যে এটাই আর যে স্যার এখানে যে জেটা আছে আমার, এই যে জে, আমি ওইখানে তো স্যার ওই জেটাকে খুঁজে পাচ্ছি না, বা পরবর্তীতে যখন আমি এটাকে মাল্টিপ্লাই করলাম। এই যে এটা হচ্ছে যে। ওকে, জি স্যার, ওই ফর্মুলাতে স্যার আসছে। এখানে যে ফর্মুলা এখন স্যার, ওয়ান ওয়ান প্লাস টু আর এখন টু ক্যাপিটাল আর ডিভাইডেড স্মল আর। হ্যাঁ, আমি আমি যাচ্ছি, আমি ওখানে যাইনি তো, আমি তো এই পর্যন্ত আসছি, পরের লাইনে তো যাইনি, যাব। তো এখানে আমরা এইটুকু যদি বুঝে থাকি তাহলেই চলবে, পরের লাইনটা না বুঝলেও হবে। কেউ যদি বলে যে পরের লাইন বুঝি নাই তাতেও চলবে, এইটুকু বুঝছেন কিনা সেটা বলেন। আপনি পি বের করতে পারবেন, এ বের করতে পারবেন, টি তো বের করতে পারলেন, স্মল আর যেটা এই যে এই রডের রেডিয়াস সেটাও আমরা বের করতে পারবো। আর জে কিভাবে বের করে, সার্কুলার ক্রস সেকশনের জন্য জে এর ভ্যালু কত, পাই ডি টু দি পাওয়ার 4/32 অথবা পাই আর টু দি পাওয়ার 4/2। ডি বসাইলে ডিভাইডেড বাই 32 হবে, আর বসাইলে ডিভাইডেড বাই 2 হবে, মানে যেটাই আপনি বসান একই কথা। আপনি আলাদাভাবে জে এর ভ্যালুটা বের করে নিয়ে এসেও এই স্যার ফর্মুলাতে এই বসাইলে ডিরেক্ট হয়ে কি যাবে। বলছে স্যার এটা বুঝলাম। কোনটা? মানে টাউ ডিরেক্ট বল কি বলছে সেটা কি বলুন টাও ডিরেক্ট শিয়ার। স্যার এটা কি বলছে এই যে এই রডের উপর ওই যে কিভাবে লোড করতেছে, এই রডের উপর উপর থেকে আর নিচ থেকে লোড করতেছে না, তো এই এই ধরনের লোডিং সিচুয়েশনে আমাদের এই রডের উপর একটা ডিরেক্ট শিয়ার আসবে না? এটা তো আমরা স্যার গত ক্লাসেও আলোচনা করেছি, রড কিভাবে কাটে, তাই স্যার না? এটা স্যার তো এখানে আসলে ওই দুই ধরনের শেয়ারই কাজ করতেছে, একটা হচ্ছে ডিরেক্ট শেয়ার, আরেকটা হচ্ছে টরশনাল শেয়ার। তো টরশনাল শেয়ারটা কিভাবে আসতেছে এটা আমি যে এখানে বলে দিচ্ছি, এটা আসলে আপনি কতটুকু ফিল করতে পারতেছেন এটা আমি বুঝতে পারছি না। আপনাকে একটু চোখ বন্ধ করে চিন্তা করতে হবে যে আপনি যখন একটা স্প্রিং এর উপরে
কম্প্রেশন অ্যাপ্লাই করেন, কম্প্রেসিভ লোড অ্যাপ্লাই করেন, তখন স্প্রিংটা যখন একটু তার এই যে উপরের হাইট থেকে নিচের হাইট পর্যন্ত, মানে এই পয়েন্ট পর্যন্ত ডিস্টেন্স, এটা যখন একটু কমে যায়, একটু চুপসে যায়, চেপে যায়, তখন আপনি যদি একটু চোখ বন্ধ করে চিন্তা করেন, তখন তার এই রড লেভেলটা, এই রড গুলোর কি সিচুয়েশন হয়, তারা একটু মোচড় খেয়ে যায়। যত ডিফ্লেকশন হবে তত মোচড় খেয়ে যাবে, এটা বুঝতে পারছি। ঠিক আছে? ওইটাই মূলত টর্শন। এই যে মোচড় খেয়ে গেল, মোচড় মানেই তো টর্শন বা টর্ক। তো এটার ভ্যালুটা কেমনে বের করবো? টর্শনের ভ্যালুটা কত হবে সেটা আমরা চিন্তা করলাম যে এক্সিস অফ রোটেশন থেকে লোড কোথায় অ্যাপ্লাই করা হচ্ছে সেইটা পর্যন্ত ডিস্টেন্স, মানে ক্যাপিটাল আর। সো আমরা পি ইন্টু আর দিয়ে খুব ইজিলি টর্শনের ভ্যালুটা পেয়ে গেলাম, ঠিক আছে? আহ সাজেদুর রহমান কিছু বলতে চাচ্ছেন? স্যার বলছি যে অনেকে স্যার হচ্ছে ক্লাসে ঢুকতে পারছে না, আপনার হচ্ছে লিংকে ক্লিক করলে রিপোর্ট প্রবলেম বা সাইন ইন দেখাচ্ছে। এই ক্ষেত্রে সবাই হচ্ছে ক্যাম্পাস মেইলে সাইন ইন করার পরবর্তীতেও ঢুকতে পারছে না স্যার। এটার ব্যাপারে আম, আগেও কথা বলেছিলাম কিনা, আপনাদের জুম অ্যাকাউন্ট থাকতে হবে। আশা করি সবারই জুম অ্যাকাউন্ট আছে, এবং আমার ক্লাসে যারা অলরেডি আছেন সবারই জুম অ্যাকাউন্ট লগ ইন করা আছে। যার যার ফোন জুম অ্যাকাউন্টে লগ ইন করতে বলা হচ্ছে, ইউনিভার্সিটির মেইলে লগ ইন করতে বলা হচ্ছে না, আচ্ছা ঠিক আছে। ঠিক আছে? জুমের তো আপনি জুমের অ্যাকাউন্ট দিয়েই লগ ইন করতে পারবেন, ইউনিভার্সিটির মেইল অ্যাকাউন্ট দিয়ে তো ইউনিভার্সিটির মেইলে জয়েন করতে হবে। জিমেইল আর জুম তো আলাদা জিনিস। তবে আপনি ইউনিভার্সিটির মেইল দিয়ে জুম অ্যাকাউন্ট খুলতে পারেন, এতে কোনো অসুবিধা নেই, বা অন্য কোনো মেল দিয়েও জুম অ্যাকাউন্ট খুলতে পারবেন, ঠিক আছে? যাই হোক, আমরা আবার পড়াশোনায় ফিরে আসি। এইটুকু কি আপনারা বুঝতে পেরেছেন যে একটা হচ্ছে টাউ ডিরেক্ট এবং আরেকটা হচ্ছে টাউ টরশন? আর ডিরেক্ট শিয়ার বের করার ফর্মুলা হচ্ছে পি বাই এ, আর টরশনাল শিয়ার স্ট্রেস বের করার ফর্মুলা হচ্ছে টি আর বাই জে। এইটুকু ক্লিয়ার? জি স্যার, ক্লিয়ার। এইটুকু যদি ক্লিয়ার হয় তাহলে এইটুকু দিয়েই আপনি ম্যাথ করেন, কোনো অসুবিধা নেই, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে। এইটুকু দিয়ে আপনি ম্যাথ করতে পারবেন না? পি বসাবেন, স্যার ক্রস সেকশনের এরিয়াটা বসাবেন। ক্রস সেকশনের এরিয়া কি হবে? পাই ডি স্কোয়ার বাই 4 অথবা পাই আর স্কোয়ার, নাকি? আচ্ছা, আর টি এর ভ্যালু কত? পি ইন্টু আর, স্যার নাকি? স্যার আচ্ছা, আর স্মল আর এর পি ভ্যালু লোড কত? আর আর মানে যুক্ত আসলে আপনার পি ইন্টু ডি বাই 2 স্যার। হ্যাঁ, টরশনের ভ্যালুটা হচ্ছে পি ইন্টু ক্যাপিটাল আর, স্যার তার সাথে আবার স্মল আর মাল্টিপ্লাই করা আছে। স্মল আর এর ভ্যালুটা কত? স্মল আর এর ভ্যালু তো ওই যে আমরা ডি বাই 2 ডি বাই টু ডি বাই টু বলতে পারি, অথবা আর এর ভ্যালু যত আসে ওইটাই বসাই দিতে পারি। আর এই ক্রস সেকশন, যে সার্কুলার ক্রস সেকশনের জন্য যে, যেটা পোলার মোমেন্ট অফ ইনারশিয়া, স্যার সেটা আর কত? পাই ডি 4/32। পাই ডি টু দি পাওয়ার 4/32। ওকে, ওইটাই বসান। ওটা বসায় তাহলে তো আমরা করে ফেলতে পারলাম, টাউ ম্যাক্স বের করে ফেলতে পারলাম। আচ্ছা, এরপরে যেহেতু এটা লেখা আছে আমি বলে দিচ্ছি, এটা আপনাদের মুখস্থ করার কোনো দরকার নাই। আপনি যে কনসেপ্টটা এখানে বুঝলেন এইটুকুর মধ্যে এটুকু বুঝলেই চলবে। পরের লাইনে কি করা হয়েছে, এখানে ওই এরিয়ার কি বলে এ দিয়ে ভাগ করা হয়েছে। এখানে পি বাই এ কমন নেওয়া হয়েছে না? কমন মানে কি, গুণ না ভাগ? ভাগ স্যার। কমন মানে ভাগ, কমন মানে ভাগ। ওকে, তাহলে পি বাই এ কমন নিলে প্রথমটা থেকে পি বাই এ দিয়ে ভাগ করলে 1 পাওয়া যায়, এবং পরেরটা থেকে পি বাই এ দিয়ে ভাগ করলে এখানে এ বাই পি পাওয়া যায়, তাই না? ইন্টু এ বাই পি। তো সেখান থেকে টি এর ভ্যালুটা বসাই দিলাম। টি এর ভ্যালু হচ্ছে পি ইন্টু ক্যাপিটাল আর, স্মল আরটা থাকলো, আর জে এর ভ্যালু কি? পাই পাই আর টু দি পাওয়ার 4/2। এগুলো সব এখানে বসানোর পরে পাওয়া গেল 2 ক্যাপিটাল আর বাই স্মল আর। ওকে, সো এটাতে ওই টি এর ভ্যালু, স্মল আর এর ভ্যালু, জে এর ভ্যালু এগুলো বসানো হয়েছে, বসানোর পরে পি বাই এ দিয়ে ভাগ করা হয়েছে, ঠিক আছে? হ্যাঁ এই জন্য এখানে আসলে আপনি স্যার, জে এখানে কে খুঁজে স্যার পাচ্ছেন এই না। আমরা প্রথমে
এটা আপনাদের কিন্তু করতে হবে না, ঠিক আছে? স্যার এটা এক্সাম আপনাদের দিলে করতে ম্যাথ হবে দিলে না। ভালো হতো স্যার। স্যার আপনি এখানে শুধু একটা এইটুকুর মধ্যেই থাকেন। হ্যাঁ বলেন, আমি শামীম চাচ্ছিলাম বলেন। যে আমরা তো স্যার ওই এমসিকিউ টাইপ এক্সাম দিব, তো এ পি বাই এ প্লাস টি আর যে ডিভাইডেড যে এইভাবে না আপনি করে তো, যদি পরেরটা দিয়ে যদি ম্যাথমেটিক্স সলভ করে দ্রুত। হ্যাঁ করেন, ওটা আপনার ইচ্ছা। আমি বলছি না যে ওটা আপনি করতে পারবেন না, কিন্তু আমি বলছি যে আমাদের এখানে যদি 100 জন স্টুডেন্ট থাকে, সবাই হয়তো এখানে পি বাই এ কিভাবে কমন নেওয়া হলো, এখানে কার কার ভ্যালু কোথায় কোথায় বসানো হলো, কিভাবে যোগ বিয়োগ গুণ ভাগ হলো, এটা নাও বুঝতে পারে। জি তো স্যার। কেউ যদি এটা না বুঝে এটা বাদ দিয়ে দিবে, এইটুকু যদি বুঝে থাকে তাহলেই চলবে, ঠিক আছে? এখানে মূলত ওই টি এর ভ্যালু, স্মল আর এর ভ্যালু, জে এর ভ্যালু, এগুলো ওই যে যে এই যে এগুলো বসানো হয়েছে, বসানোর পরে এটা পাওয়া গেছে। এখন দুইটাই ইকুয়াল, আপনি যা যেভাবে পারেন করবেন, কোনো অসুবিধা নেই, রেজাল্টের কোনো চেঞ্জ আসবে না, আপনি যেভাবে পারেন করবেন। ওকে, ঠিক আছে? আমরা ম্যাথ করি স্যার, ম্যাথ করি। Okay. এটুকু ঠিক আছে? আর কোনো কোশ্চেন? এক্সাম্পল ম্যাথ করি স্যার। এখন আমরা জানতে চাচ্ছি তার ডিফ্লেকশন কত হবে। তার ডিফ্লেকশন যেটা হবে ডেল্টা, ডিফ্লেকশনকে আমরা বলছি ডেল্টা। এখন ওই ডিফ্লেকশনের মধ্যে আমাদের কি কি চিন্তা করতে হচ্ছে? আচ্ছা আপনি চিন্তা করেন, এখানে ডিফ্লেকশন যে হবে, সে যে চুপসে যাবে, এটা কতগুলো বিষয়ের উপর ডিপেন্ড করে, অনেকগুলো বিষয়ের উপর ডিপেন্ড করবে। ফর এক্সাম্পল, এটা কত মোটা কয়েল, মানে রডটা কত মোটা, রডটা কোন ম্যাটেরিয়াল দিয়ে তৈরি, কি পরিমাণ লোড দেওয়া হলো, কতগুলো পাক আছে, ধরেন 2টা পাক আছে বা 50টা পাক আছে, কয়েলের মধ্যে কয়টা ঘূর্ণন আছে, এই ধরনের অনেকগুলো ফ্যাক্টর আছে। তো সবগুলোকে একত্রে করে আমাদের ওই ডিফ্লেকশনের ভ্যালুটা বের করতে হবে। এখানে আসলে ডেরাইভেশন দেখানো হয়েছে কিভাবে আসে, সবকিছু আমি বিস্তারিত যাচ্ছি না। আমরা হচ্ছে একটু সিম্পলিফাই করি, আমরা ধরে নেই যে এখানে ক্যাপিটাল এন সংখ্যক কয়েল আছে, এন সংখ্যক কয়েল। এটা কিরকম? ধরেন এই যে স্প্রিং তো ঘুরে ঘুরে আসে, এই যে উপর থেকে একদম প্রথম থেকে শুরু করি, একবার ঘুরে এসে আবার এই জায়গায় ফেরত আসলে একটা কয়েল, আবার পরে আরেকবার ঘুরে আসলে আরেকটা কয়েল, আরেকবার ঘুরে আসলে আরেকটা কয়েল। বিষয়টা এরকম। যে যেমন এইটা যদি আমরা চিন্তা করি, এই যে এখান থেকে শুরু করবো, ঘুরে এখানে আসলো, এটা একটা কয়েল, আবার ঘুরে এখানে আসলো, এটা একটা কয়েল, আবার ঘুরে এখানে আসলো একটা কয়েল, আবার ঘুরে আসলো একটা কয়েল। তাহলে এখানে কয়টা কয়েল? 1 2 3 4 5 6 7, এখানে 7টা কয়েল আছে, ঠিক আছে? তো 7টা কয়েল যদি থাকে, তাহলে এখানে আমরা এইভাবে চিন্তা করতে পারি যে এই পুরা যে তার পরিধি, এই পরিধি কত? 2 পাই আর, 2 পাই ইন্টু ক্যাপিটাল আর, তাই তো? তাহলে এই টোটাল লেন্থ যদি আমরা বের করতে চাই আমাদের, তাহলে এন দিয়ে মাল্টিপ্লাই করলেই হবে। কয়টা কয়েল আছে? একটা কয়েলের পরিধি হচ্ছে 2 পাই ক্যাপিটাল আর। তাহলে যদি এন সংখ্যক কয়েল থাকে, তাহলে এন দিয়ে মাল্টিপ্লাই করে দিলেই হয়ে যাচ্ছে। তো এই জিনিসগুলো আমাদের আসলে চলে আসছে। তো ফর্মুলাটা যদি আমরা দেখি, ডিফ্লেকশন ডেল্টা, ডেল্টা ইকুয়াল টু কত হবে? 64 পি ক্যাপিটাল আর কিউব ইন্টু এন, এনটা হচ্ছে কয়টা কয়েল আছে সেটা, ডিভাইডেড বাই জি, জি হচ্ছে ম্যাটেরিয়ালের শেয়ার মডুলাস। এটা যদি আমরা কাঠ দিয়ে বানাই তাহলে এক ধরনের হবে, এটা যদি কাঠ দিয়ে, যদিও স্প্রিং হয় না, আমি ফর এক্সাম্পল বলছি, বা এক্সাম্পলটা ঠিক হচ্ছে না, কাঠ দিয়ে স্প্রিং বানানো যায় না। অথবা যেতেও পারে আমরা যদি বানাই স্পেশালি, কিন্তু আমরা প্র্যাকটিক্যাল ফিল্ডে এটার কোনো ইউসেজ নেই। মানে আমি বলতে চাচ্ছি, যেই ধরনের ম্যাটেরিয়াল দিয়ে আমি স্প্রিংটা বানাবো, সেই ম্যাটেরিয়ালের মডুলাস অফ শিয়ার কত, বা শিয়ারিং মডুলাস, বা আহ, কি বলে এটাকে, বা শিয়ার মডুলাস বলে, বা শিয়ারিং মডুলাস অফ ইলাস্টিসিটি বলে, বা মডুলাস অফ রিজিডিটিও বলে, বিভিন্ন নামে ডাকা হয়, ক্যাপিটাল জি এটাকে। তো এটা আমরা ল্যাবে টেস্ট করে বের করে নিয়ে এসে বসাবো, এটা যেই ধরনের ম্যাটেরিয়াল সেই ম্যাটেরিয়ালের জন্য বসাবো। তাহলে এটা ম্যাটেরিয়াল লেভেলের যেই ইনফ্লুয়েন্স সেটা এখানে চলে আসলো। আরেকটা হচ্ছে স্মল ডি, স্মল ডিটা কি?
একটা রড লেভেলে, রডটা কত মোটা, রড যত বেশি মোটা হবে, আপনাদের কি মনে হয়, ধরেন একটা ফিক্সড লোড আপনি দিলেন, ঠিক আছে, ধরেন 100 কিপ লোড দিলেন একটা স্প্রিং এর উপরে, যে স্প্রিং এর এই রড গুলো অনেক মোটা মোটা, হ্যাঁ, আবার ওই একই ধরনের লোড আরেকটা স্প্রিং এ দিলেন, সেই স্প্রিং এর রড গুলো আর একটু চিকন, তাহলে কে বেশি ডিফ্লেক্টেড হয়ে যাবে? চিকন রড যুক্ত যে স্প্রিং সে বেশি ডিফ্লেক্টেড হয়ে যাবে না? আচ্ছা, তার মানে রড যত চিকন হবে, মানে ডি এর ভ্যালু যত কম হবে ডিফ্লেকশন তত বেশি হবে, আর ডি এর ভ্যালু যত বেশি হবে ডিফ্লেকশন তত কম হবে। তো এই জন্য এই ডিটা কিন্তু আমাদের এই যে ডিভিশনের নিচে, তার মানে ডি এর ভ্যালুর সাথে আমাদের ডিফ্লেকশনের ভ্যালু কিন্তু আহ, ইয়া উল্টা, রেসিপ্রোকাল। যাই হোক, এখানে আমাদের তাহলে কি কি আছে, 64 একটা কনস্ট্যান্ট, যেটা ওই যে আমাদের ডিফ্লেকশনের জন্য যা যা লাগে সবকিছুর ভ্যালু একসাথে বসালে এখানে এটা পাওয়া যায়। ফর এক্সাম্পল এই যে জে এর ভ্যালু যেটা 32, ওই 32 এর সাথে ওই যে 2 মাল্টিপ্লাই করলেই 64 হয়ে যাচ্ছে, এটা এখান থেকে ক্যালকুলেশন করে আসে। আর পি ইন্টু আর টু দি পাওয়ার 3 ইন্টু এন ডিভাইডেড বাই জি ইন্টু ডি টু দি পাওয়ার 4, এটা হচ্ছে ডিফ্লেকশন, মানে কতটুকু ডিফ্লেক্টেড হয়ে যাবে, কতটুকু ডিফ্লেক্টেড হয়ে যাবে এটা আমরা এই ফর্মুলা থেকে বের করতে পারি। ওকে, আরেকটা আরেকটা ব্যাপার হচ্ছে স্টিফনেস। স্টিফনেস নামে একটা টার্মিনোলজি আছে। স্টিফনেস এর টার্মিনোলজিটাকে বলা হয় যে স্টিফনেস হচ্ছে একটা স্ট্রাকচারের বা একটা মেম্বারের, একটা ম্যাটেরিয়ালের ক্যাপাসিটি, মানে তাকে ইউনিট পরিমাণ ডিফ্লেকশন হওয়ার জন্য, ধরেন 1 মিলিমিটার ডিফ্লেকশনের জন্য অথবা 1 ইঞ্চি ডিফ্লেকশনের জন্য তাকে কি পরিমাণ লোড অ্যাপ্লাই করতে হয়, সেটাই হচ্ছে তার স্টিফনেস। বুঝতে পেরেছেন? তো স্টিফনেস এর ফর্মুলাটা মূলত লোড বাই ডিফ্লেকশন, লোড বাই ডিফ্লেকশন। এরকম ভাবে আপনি ঐকিক নিয়মে চিন্তা করতে পারেন, ডেল্টা পরিমাণ ডিফ্লেকশনের জন্য লোড অ্যাপ্লাই করতে হয় পি, তাহলে 1 ইউনিট ডিফ্লেকশনের জন্য লোড অ্যাপ্লাই করতে হবে পি বাই ডেল, ঐকিক নিয়মে ডেল্টার জন্য পি, 1 এর জন্য পি বাই ডেল্টা। এটাই হচ্ছে স্টিফনেস। কে? স্মল কে। স্মল কে কে বলা হয় স্টিফনেস। সো স্প্রিং এরও তো একটা স্টিফনেস আছে, স্প্রিং এর স্টিফনেস এটা কত হবে, স্প্রিং এর স্টিফনেসটা হবে পি বাই ডেল্টা। তো পি তো পি, আর এই যে ডেল্টা যেটা, এটা দিয়ে যদি আমরা ভাগ করে দেই তাহলে এটা পাই, জি ডি টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই 64 আর কিউব ইন্টু এন। মানে এখানে যা আছে তাই, শুধু পিটা নেই, ওই পি পি কাটা, আর বাকি সবাই আছে, যে উপরে ছিল সে নিচে, যে নিচে ছিল সে উপরে। মানে এই দুইটা ফর্মুলা কিন্তু অলমোস্ট সেম, শুধু পি নাই এখানে, কারণ পি কে ভাগ করা হয়েছে। ঠিক আছে, সো আমাদের এখানে স্প্রিং এর ক্ষেত্রে কি কি জিনিস লাগতেছে, আবার যদি একটু সামারি করি, একটা স্প্রিং, এই স্প্রিংটা কত বড়, এটার একটা সাইজ থাকবে, যেটা হচ্ছে স্প্রিং এর এই সেন্টার থেকে তার এই যে মেম্বার লেভেলে রডের সেন্টার পর্যন্ত একটা ডিস্টেন্স, এটাকে আমরা বলছি পুরা টোটাল স্প্রিং এর রেডিয়াস, যেটাকে ক্যাপিটাল আর বলছি। আরেকটা হচ্ছে মেম্বার লেভেলে যে ছোট রড ক্রস সেকশন, সেটার রেডিয়াসকে বলছি স্মল আর। ঠিক আছে, এবং এটার ডায়ামিটারটাকে বলছি স্মল ডি। আর লোড যখন অ্যাপ্লাই করা হয় তখন স্প্রিং এর উপরে তার ইন্টারনাল ফিলিংস, সে কেমন ফিল করে, সেটা আমরা বুঝতে গেলে চিন্তা করতে হচ্ছে তার উপর মানে দুই ধরনের স্ট্রেস তার মধ্যে ডেভেলপ করে। একটা হচ্ছে ডাইরেক্ট শিয়ার স্ট্রেস, যেটা উপর থেকে নিচে লোড অ্যাপ্লাই করার কারণে এই যে রডের ট্রান্সভার্স ডিরেকশনে যখন লোডটা অ্যাপ্লাই করা হলো তখন এটা ডাইরেক্ট শিয়ার হিসেবে আসতেছে। এবং আরেকটা হচ্ছে ওই যে সে যখন ডিফ্লেক্টেড হয়ে যায় তখন তার মেম্বার গুলো কিন্তু একটু মোচড় খেয়ে যায়, তার মানে টরশন, এই জন্য এটাকে বলা হচ্ছে টরশন। ওকে, সো এই টরশনের ভ্যালুটা হচ্ছে এক্সিস অফ রোটেশন থেকে
যতটুকু ডিস্টেন্সে লোড অ্যাপ্লাই করা হয়েছে সেই ডিস্টেন্সটা মাল্টিপ্লাই করলে টরশনটা পাওয়া যাবে। সো এক্সিস অফ রোটেশন থেকে লোড অ্যাপ্লিকেশনের যে ডিস্টেন্স সেটা হচ্ছে মূলত ক্যাপিটাল আর। সো টি ইকুয়াল টু পি ইন্টু আর হবে। Okay? এইটুকু বুঝার পরে আমরা চলে আসলাম যে তার ডিরেক্ট শিয়ারের ভ্যালু কত হয় পি বাই এ, টরশনের ভ্যালু কত হয় টি আর বাই জে। তো এখান থেকে আমরা টোটাল যে ম্যাক্সিমাম টাউ ম্যাক্স টরশনাল শিয়ার স্ট্রেস ডাইরেক্ট শিয়ার স্ট্রেস যোগ করে টোটাল শিয়ার স্ট্রেস পাচ্ছি ম্যাক্সিমাম, সেটা আমরা পেয়ে গেলাম। এটা একটা জিনিস এই স্প্রিং এর ক্ষেত্রে চিন্তা করতে হয়। আরেকটা জিনিস চিন্তা করতে হয় স্প্রিং কতটুকু ডিফ্লেক্টেড হয়ে যাবে, সেটা আমরা এই ফর্মুলা থেকে বের করতে পারি 64 পি আর টু দি আর কিউব এন ডিভাইডেড বাই জি ডি ডি টু দি পাওয়ার 4। এখানে এন হচ্ছে কতগুলো কয়েল আছে, ক্যাপিটাল আর হচ্ছে টোটাল স্প্রিং এর যে রেডিয়াস ওভারঅল, আর স্মল ডি হচ্ছে মেম্বার লেভেলে রড, যেটা রড লেভেলে তার যে ডায়ামিটার সেটা, আর জি হচ্ছে শিয়ারিং মডুলাস ম্যাটেরিয়ালের, এক এক ম্যাটেরিয়ালের এক এক রকম হবে। এটা একটা। আরেকটা হচ্ছে স্প্রিং এর স্টিফনেস কত, সেটা আমাদের বের করতে হবে পি বাই ডেল্টা করে। সো পি এর ভ্যালু দেওয়া থাকবে, আর ডেল্টাটা যদি আমরা এখান থেকে বের করতে পারি তাহলে ডেল্টার ভ্যালু দিয়ে ডিরেক্ট ভাগ করে দিতে পারবো, তাহলে স্টিফনেস পাবো। অথবা এই ফর্মুলার মধ্যেও আমরা বসাতে পারি। ওকে, সো এই ফর্মুলাতে কিন্তু পি এর ভ্যালু নাই। সো কোন একটা স্প্রিং এর উপরে যদি লোড অ্যাপ্লাই নাও করা হয় তাহলেও আপনি কিন্তু তার স্টিফনেস কত সেটা তার ওই যে ডাইমেনশন নিয়ে নিয়ে বের করতে পারবেন। এবং স্প্রিং এর এই যে এখানে যা যা আছে টোটাল শিয়ার স্ট্রেস ডিফ্লেকশন কত এবং স্টিফনেস কত, এগুলো আপনারা এস এম ল্যাব, যেটা C502 মনে হয় নাকি 503 ভুলে গেলাম, ওই কোর্সে এস এম ল্যাবে আপনারা করবেন, স্প্রিং এর টেস্ট করবেন। এরকম একটা স্প্রিং থাকবে আমাদের ল্যাবে, এত বড় মোটা তাজা স্প্রিং থাকবে একটা, এটার উপরে লোড অ্যাপ্লাই করা হবে এবং কি পরিমাণ ডিফ্লেকশন হচ্ছে কি অবস্থা হচ্ছে এটা আপনারা ক্যালকুলেশন করবেন। এটা একটা এক্সপেরিমেন্ট থাকবে, তখন আশা করি এই বিষয়গুলো ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, এখন বলেন কারো কোনো কোশ্চেন আছে? স্যার ডিফ্লেকশনের সময় 64 আনলো কই থেকে? আচ্ছা, ডিফ্লেকশনের জন্য আমাদের মূলত এই ফর্মুলাটা আসে পি আর স্কোয়ার ডিএক্স ডিভাইডেড বাই জে জি। এখান থেকে আমরা এই যে জে এর ভ্যালু, যেটা জে এর ভ্যালুটা তো এটা পাই ডি টু দি পাওয়ার 4/32। তো এই যে এখান থেকে 32 চলে আসলো, আর হচ্ছে এই যে আর অন্য কোনো একটা ভ্যালু থেকে এখানে যেই ফর্মুলার ভিতরে যে মানে যারা আছে তাদের মধ্য থেকে অন্য কারো একটার ভ্যালুর জন্য 2 চলে আসছে। আমরা একটু দেখি কার জন্য 2 আসছে। ডিফ্লেকশনের জন্য আমরা বলেছিলাম যে টোটাল কি পরিমাণ লেন্থ আছে সেটা আমাকে বের করতে হয়। স্প্রিংটাকে যদি আমরা একটু সোজা বানাই ফেলি, পিটায়ে রড বানাই ফেলি, আবার ধরেন স্প্রিং নাই রড আছে, পুরো একটা লম্বা রড, তাহলে লম্বা রডটার লেন্থ কত হবে? তো আমরা তো স্প্রিং এর ক্ষেত্রে আর লম্বা বানাই ফেলতে পারতেছি না, স্প্রিং ই আছে, তখন আমরা কি করি, এটা আমি একটু বলেছি। এটা হচ্ছে যে কয়েল একটা কয়েলকে আমরা বলছি তার যে লেন্থ বা পেরিমিটার, তার যে পরিধি, এটাকে আমরা কি বলি 2πr, তাই না? আর এখানে যদি আমি বলি 10টা কয়েল আছে তাহলে এর সাথে 10 গুণ করব, যদি বলি 20টা কয়েল আছে 20 গুণ করব, যদি বলি 5টা কয়েল আছে তাহলে 5 গুণ করব, তাই না? আর যদি বলি যে জি জি এন সংখ্যক কয়েল আছে তাহলে এন দিয়ে মাল্টিপ্লাই করব। সো আমাদের টোটাল লেন্থটা মূলত এটা 2πr ইন্টু ক্যাপিটাল এন। সো ওই যে জে থেকে আসলো 32, আর এই 2πr n এখান থেকে আসলো 2, 32 আর 2 মিলে হয়ে গেল 64, মাল্টিপ্লাই করবো। সো এখান থেকেই এই 64টা আসে। তো আমি ফর্মুলাটা কিভাবে আসছে এটা এখানে লেখা আছে, আমি এটা পড়াইনি। হুম,
আমি ডিরেক্ট ফর্মুলাতে চলে আসছি, ঠিক আছে? ডিরেক্ট ফর্মুলাতে এখানে 64 পেলাম। পি হচ্ছে লোড, ক্যাপিটাল আর হচ্ছে টোটাল মানে ওভারঅল স্প্রিং এর যে রেডিয়াস সেটা ক্যাপিটাল আর। এন হচ্ছে এন সংখ্যক কয়েল, কয়টা কয়েল আছে, একটা একটা করে কয়েল গুনতে হয়, কয়টা কয়েল আছে, এইভাবে আমরা এটা পাচ্ছি। আর কারো কোনো কোশ্চেন? আপনি বুঝতে পেরেছেন? হাসিবুল জি স্যার, বুঝতে পারছি হাসান, স্যার। ওকে। আর কারো কোনো কোশ্চেন আছে? স্যার আর এর কিউব আছে স্যার, কিউবটা ফর্মুলা থেকে আসে, তাহলে তো ডেরিভেশনটা দেখাই দিলেই ভালো হতো। আসলে কিভাবে আসছে এটা আমি আপনাদেরকে দেখাই নাই, আমি জাস্ট ফর্মুলায় বলে দিছি কে কি, কার নাম কি, কিভাবে আমরা পাবো। আমাদের ডিফ্লেকশনের ফর্মুলাটা হচ্ছে এটা, পি আর স্কোয়ার ডিএক্স বাই জে জি। তো ডিএক্সটা হচ্ছে ডেল্টা, মানে ডি ডেল্টার জন্য। ডি ডেল্টা মানে হচ্ছে স্মল ডিফ্লেকশন, খুবই স্মল ডিফ্লেকশনের জন্য। তো স্মল ডিফ্লেকশনের জন্য আমরা চিন্তা করব ডিএক্স, এটা হচ্ছে ওই যে স্প্রিং এর লেন্থ। যদি স্প্রিংটাকে আমরা স্প্রিং না চিন্তা করে রড বানাই ফেলি, তাহলে রডের লেন্থ কিরকম হচ্ছে সেটার উপর ডিপেন্ড করে। এবং এটাকে যদি আমরা ইন্টিগ্রেশন করি, এই ডি ডেল্টার ইন্টিগ্রেশন হবে ডেল্টা, আর এই ডিএক্স এর ইন্টিগ্রেশন হবে এল। মানে ছোট্ট লেন্থ কে যদি আমরা ইন্টিগ্রেশন করি, আহ ছোট 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 সম্পূর্ণ লেন্থ কে যদি আমরা ইন্টিগ্রেশন করে ফেলি, যোগ করে ফেলি, তখন তো আমরা টোটাল লেন্থটাই পাবো। টোটাল লেন্থটা হচ্ছে স্প্রিং এর যে রডটা আছে এই রড এর টোটাল লেন্থ। স্প্রিংটাকে যদি আমরা পিটায় একদম সোজা রড বানাই ফেলি, তাহলে যে লেন্থ পাবো সেই লেন্থটা। লেন্থটা আমরা কিভাবে বের করতে পারি? এই লেন্থটা আমরা বের করতে পারি যে 2πr/n, এই ফর্মুলা দিয়ে। এটা যদি আমরা এই এল এর জায়গায় বসাই, তাহলে এই আর এর ভ্যালুটা স্কোয়ার আগে থেকেই ছিল, আর এখানে একটা আর আছে, এই দুটা মাল্টিপ্লাই হয়ে আর কিউব হয়ে গেল, ঠিক আছে? জি স্যার। আচ্ছা, এই টপিকটা বোঝা গেল। আচ্ছা, আপনাদের মিড টার্মের সিলেবাসে কি থাকবে আমি একটু বলে দিচ্ছি। মিড টার্মের সিলেবাসে আমরা কি কি পড়লাম এটা যদি একটু বলি। আমরা প্রথমে এখানে কিছু লোড দেয়া ছিল, টরশন দেয়া ছিল, এখানে টর্ক ডায়াগ্রাম কিভাবে আঁকে এটা দেখেছি। পরের ম্যাথটাতে আমরা দেখেছি যে কিছু লোড অ্যাপ্লাই করা ছিল 3 ডাইমেনশনাল অবজেক্টের উপরে, এবং ওই লোডিং কন্ডিশনের জন্য এই যে মাঝখানে যে শ্যাফট আছে বা মেম্বারটা আছে, এটার উপরে একটা টরশন চলে আসে, ওই টরশনের জন্য কিভাবে ক্যালকুলেশন হয় সেটা দেখেছি। এরপরে এখানে কিছু টরশন দেওয়া ছিল, এই টরশনের জন্য কিরকম আসে সেটা দেখেছি। এটা 3টা কেস দেখেছি। এরপরে আমরা এই 1 নম্বর কেস, যেটা কেস 1, এই কেস 1 এর জন্য কিছু প্রবলেম করেছি। সার্কুলার সেকশনে কিরকম হবে, হলো সেকশনে কিরকম হবে টরশনাল স্ট্রেস সেটা দেখেছি, এবং সার্কুলার সেকশন এবং হলো সেকশনের ক্ষেত্রে তার যে টরশনাল রোটেশন হবে ফাই, সেটা কিরকম হবে সেটা দেখেছি। তারপরে আমরা দেখেছি যে সার্কুলার সেকশন যদি না হয়, অন্য কোনো সেকশন যদি হয় যেটা মাঝখানে ফাঁকা কিন্তু পুরাটাই কানেক্টেড, কোনো কাটা নেই, এই ধরনের সেকশনকে আমরা বলছি ক্লোজড থিন ওয়ালড সেকশন। এই যে এই টাইপের সেকশন, এই টাইপের সেকশনের জন্য আমাদের কিভাবে ক্যালকুলেশন করতে হবে, স্ট্রেস এবং ফাই, স্ট্রেস এবং রোটেশনাল অ্যাঙ্গেল সবই আমরা এখানে ক্যালকুলেশন করেছি। তারপরে আমরা দেখেছি রেক্টেঙ্গুলার সেকশনের জন্য কি হবে। সো রেক্টেঙ্গুলার সেকশনের জন্য কি হবে সেটা আমরা করেছি, এবং এই সেকশনটাও একটা রেক্টেঙ্গুলার সেকশন আমরা চিন্তা করব, কারণ এই যে এখানে এই জায়গাটা কাটা, এই জায়গাটা যদি কাটা না থাকতো তাহলে এটাকে আমরা ক্লোজ থিন ওয়াল সেকশন চিন্তা করতে পারতাম। যেহেতু কাটা, তাহলে এই পুরাটাকে আমরা একটা ইকুইভ্যালেন্ট রেক্টেঙ্গুলার সেকশন হিসেবে চিন্তা করে এটা ম্যাথ সলভ করতে পারবো। এরপরে আমরা যেটা দেখেছি গত ক্লাসে, সেটা হচ্ছে কম্বাইন্ড স্ট্রেস। কম্বাইন্ড স্ট্রেস আমরা অল্প একটু দেখেছি, একটা পার্ট, এটা খুব আরো আছে, এটা মিডের পরে আবার পড়াবো। কম্বাইন্ড স্ট্রেস যেটা, এটা আমি আবার পড়াবো, আরেকটা টপিক বাকি আছে কম্বাইন্ড স্ট্রেসের ভিতরে। যেটুকু পড়িয়েছি সেটা হলো একটা বিম আছে, সিম্পলি সাপোর্টেড বিম, এটার উপর ইউডিএল আছে। সো এই ইউডিএল এর জন্য তার বেন্ডিং হয়, বেন্ডিং স্ট্রেস হয়,
সেটা নর্মাল স্ট্রেস MY বাই I দিয়ে আমরা বের করতে পারি, সেটা আপনারা আগেই করেছেন। এবং আরেকটা এক্সিয়াল ফোর্সের জন্য পি দুই দিক থেকে একটা কম্প্রেশন ফোর্স অ্যাপ্লাই করা হচ্ছে, এটার জন্য একটা নর্মাল স্ট্রেস হয় যেটা P/A। তো এগুলো আপনারা আগে বের করেছেন আলাদা আলাদা ভাবে। আমরা এই কোর্সে শিখছি দুইটা যদি একই সাথে একই মেম্বারের উপর অ্যাপ্লাই করা হয় তাহলে তার অবস্থাটা কেমন, সেটা আমরা এখানে দেখেছি যে যেটা বেন্ডিং এর জন্য যে জায়গায় টেনশন জোন থাকে ওই টেনশনের জন্য যে টেনজাইল স্ট্রেসটা হয়, বেন্ডিং স্ট্রেস বা ফ্লেক্সারাল স্ট্রেস, এই দুই পাশ থেকে কম্প্রেশন অ্যাপ্লাই করার কারণে এই ফ্লেক্সারাল স্ট্রেস যেটা টেনজাইল এটা কমে 75 থেকে 25 হয়ে যায়। যদি এখানে পি এর ভ্যালুটা আরো একটু বাড়ানো হয় তাহলে 25 এক সময় 0 হয়ে যায়, যদি আরো বাড়ানো হয় তাহলে 25 0 হয়ে আরো নেগেটিভ হয়ে যাবে, মানে পুরা সেকশনটার মধ্যেই কম্প্রেসিভ স্ট্রেস থাকবে। আর উপরে যেটা কম্প্রেশন জোন ছিল, তো বেন্ডিং এর জন্য তো একটা জায়গায় আগে থেকেই কম্প্রেশন আসতেছিল -75, তারপরে আবার যখন আরো এডিশনাল লোড অ্যাপ্লাই করা হলো দুই দিক থেকে কম্প্রেসিভ লোড, তখন ওই 75 কে সেফ স্ট্রেসটা বেড়ে 125 হয়ে গেল। এই যে এই ধরনের একটা সিচুয়েশন হয়, এটা ফর এক্সাম্পল আমরা বলেছি ব্রিজের গার্ডারের ক্ষেত্রে যখন প্রি স্ট্রেস কনক্রিট ডিজাইন করা হয় তখন এই ধরনের সিচুয়েশন হয়। তো এটা আমরা দেখেছি। আর আজকে যেটা দেখলাম এটা হচ্ছে স্প্রিং এর ক্ষেত্রে তার ইন্টারনাল ফিলিংস কেমন হয়, স্প্রিং এর ক্ষেত্রে কি কি জিনিস কনসিডার করতে হয়, কি ধরনের স্ট্রেস হয়, কতটুকু ডিফ্লেকশন হয় এবং তার স্টিফনেস কত হয়। এটুকুই হচ্ছে আপনাদের মিড টার্মের সিলেবাস। কারো কোনো ব্যাপারে জানার থাকলে বলতে পারেন। আপনাদের একটা অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে, অ্যাসাইনমেন্টটা আমি বলবো যে মিড টার্মের আগেই অবশ্যই করে জমা দিবেন, এতে করে আপনাদের মিড টার্মের প্রিপারেশনটাও হয়ে যাবে। মিড টার্মের পরীক্ষার ব্যাপারে যদি আগেও বলেছি, MCQ টাইপ কোশ্চেন হবে, ম্যাথ থাকবে কয়েকটা, 1 ঘন্টার পরীক্ষা হবে, রোল ওয়াইজ ভেরিয়েশন থাকবে। রোল ওয়াইজ থাকতে পারে বা আমি অন্য যে কোনো ভাবে ভেরিয়েশন সেট করতে পারি। আহ, সেটা হচ্ছে এক একজনের এক এক রকম কোশ্চেন থাকবে এবং প্রশ্ন সহজ হয়, প্রশ্ন অনেক কঠিন। ঠিক আছে, তাহলে কারো কোনো কোশ্চেন না থাকলে আমরা আজকে এই পর্যন্তই ক্লাসটা শেষ করি। আপনারা জয়েন করেছেন এজন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, অ্যাটেন্ডেন্সের জন্য আমি আর ধন্যবাদ একটু দিচ্ছি। কথা ছিল। জি ভাই। স্যার আপনি ওই প্র্যাকটিসের জন্য আমাদের যে ম্যাথগুলো আছে পিডিএফ এ, স্যার হুম। এগুলো যদি স্যার একটু অ্যান্সারটা থাকতো তাহলে আমাদের জন্য একটু সুবিধা হতো, যে আমরা বুঝতে পারতাম যে আপনাদের সবগুলো আসলে সঠিক। এগুলোর অ্যান্সার আসলে আমার কাছে করা নেই, আপনারা করে আমাকে দেখাতে পারেন যে স্যার ঠিক আছে কি। তাহলে স্যার আপনাকে কি আপনারা মেইল করে দিব নাকি আপনার কন্ট্যাক্ট নাম্বার কোনো? আপনি মেল করে দিতে পারেন আমাকে, অসুবিধা নেই। অথবা আগামীকালকে তো শুক্রবার, আপনারা হয়তো আসবেন ভার্সিটিতে, আমাকে সরাসরি দেখাতে পারেন যে স্যার এই ম্যাথগুলো করেছি, একটু দেখে দিন কোথাও ভুল আছে কিনা। ওকে। হ্যালো জি স্যার, আমার একটা বলেন কথা ছিল স্যার। বলেন। আর অ্যাসাইনমেন্ট যেগুলো স্যার দেওয়া আছে, হ্যাঁ, জি। এগুলো মানে লিখতে গেলে স্যার অনেক লং হয়ে যায় স্যার। এগুলো একটা অ্যাসাইনমেন্ট আমি দেখলাম, এটা একটু পুরোপুরি দেখলাম, এটা লিখতে গেলে একবারে বেশি লিখতে হচ্ছে। লিখবেন, অ্যাসাইনমেন্ট সমস্যা গুলো নেই। যদি একটু সংক্ষিপ্ত, মানে একটু আহ মানসম্মত ভাবে হলে ভালো হতো। মানে লিখতে গেলে অনেক হ্যাঁ, বেশি লেখা লাগে। হ্যাঁ, মানসম্মতই তো দিয়েছি। আপনারা যখন অনেক বেশি লিখে বিস্তারিত এভাবে শিখবেন তখনই তো আমাদের একটা মানসম্মত পড়াশোনা হবে। 5টা ম্যাথ দিয়েছি, জি, 5টা ম্যাথে 10 নম্বর থাকবে। হ্যাঁ। ঠিক আছে স্যার। স্যার কালকে আপনি কোন এবং স্যার? হ্যাঁ, কালকে স্যার আগামীকালকে আপনাকে কোন রকম পাবে স্যার? কোন রকম পাবে? কোন রকম পাবে? আগামী কালকে আমাকে সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টেই পাওয়া যাবে ইনশাআল্লাহ। কোন নির্দিষ্ট রুম স্যার? নির্দিষ্ট রুম? সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের রুম নাম্বার জানেন না আপনারা? সঙ্গীত ভাই? রুম নাম্বার রুম নাম্বার 105। আপনারা যদি ম্যাথ সলভ করে আসেন, এক একজন এক একবার আসবেন না। সবাই মিললে একসাথে, আমাদের তো প্রায় 150-200 জন স্টুডেন্ট,
সবাই হয়তো সলভ করবেন না, আপনারা কয়েকজন করবেন, সবাই একসাথে হয়ে নিজেরা আগে একটু আলোচনা করবেন যে কে কিভাবে ম্যাথটা সলভ করলো, কার আনসার কিরকম হলো, কে কোন জায়গায় কোন মেথডটা কিভাবে অ্যাপ্লাই করলো, এটা আগে একটু নিজেরা আলোচনা করবেন। তারপরে আবার সবাই একসাথে আমার সাথে দেখা করতে পারেন যদি প্রবলেম ফেস করে। ঠিক আছে, এক একজন এক একবার আসলে একটু প্রবলেম ফেস করবো আমি। ঠিক আছে, আপনারা তো কালকে আসবেন মনে হয় নাকি? দেখা করতে পারেন, কোনো অসুবিধা নেই, কিন্তু আমি বলবো একসাথে না, আলাদা আলাদা ভাবে না, মানে একসাথে দেখা করেন, আলাদা আলাদা ভাবে না। ওকে। ঠিক আছে।